আগরতলায় বাংলাদেশি হাই কমিশনে হামলা, ভাঙচুর, পতাকায় আগুন, প্রতিবাদে ঢাকার তীব্র নিন্দা, বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থনীতিকে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র বানায় বিগত সরকার, অভিমত শ্বেতপত্র কমিটির। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্ররা, শীর্ষে ব্যাংক খাত। আগামী নির্বাচন সহজ হবে না, 2 জেলার কর্মশালায় নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। সামনের যে নির্বাচন, এটি এত সহজ না। যুক্ত হচ্ছে 17 লাখ নতুন ভোটার, মার্চে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদের কাজ। নতুন কমিশনের প্রথম সভা। মিরাজকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল টাইগ্রেসরা। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন এসটিএন টিভির সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ব্যাপক হামলা চালিয়েছে উগ্র গোষ্ঠী। সোমবারের এই হামলার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। প্রতিবাদের ঝড় বয়ে যায় নানা মহলে। এরপরই দুঃখ প্রকাশ করে নয়াদিল্লি। একে ঘৃণ্য ঘটনা উল্লেখ করে জড়িতদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে ঢাকা। সেই সঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননায় তীব্র নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নাসরিন আক্তারের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে কিছুদিন ধরে উত্তপ্ত 2 দেশের পরিস্থিতি। এরই মধ্যে সোমবার হঠাৎই ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে হামলা চালায় উগ্র ভারতীয়রা। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবারের হামলার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ জানায় বাংলাদেশের নানা মহল। এরপরই দুঃখ প্রকাশ করে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়, কোনো দেশের কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কখনোই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। সেই সঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের সব হাই কমিশন অফিসে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে দেশটি। এই নেক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, হিন্দু সংগ্রাম সমিতির একদল উগ্রবাদী এ হামলা চালায়। এ সময় বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়। ভেঙে ফেলা হয় হাই কমিশনের প্রধান গেট, যাকে পরিকল্পিত হামলার ঘটনা বলছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার শুরু থেকে হামলা ঠেকাতে নিষ্ক্রিয় ছিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এতে 1961 সালের ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে ক্ষোভ জানায় ঢাকা। প্রেস বিজ্ঞপ্তিতে ভারতকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। করা হয় সুষ্ঠু তদন্তের দাবি। এছাড়া ডিপ্লোম্যাটিক মিশনগুলো রক্ষণাবেক্ষণ করা সেই দেশের দায়িত্ব বলে উল্লেখ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 28 নভেম্বর কলকাতায় একই ধরনের হামলা চালায় উগ্রবাদীরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে মমতা ব্যানার্জির বক্তব্য সঠিক নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া বলেও উল্লেখ করেন তিনি। সোমবার সব দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে এসব তথ্য তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, পরস্পরের স্বার্থ ঠিক রেখে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথাও। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির উদ্ভট বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এটি সঠিক পদক্ষেপ নয়। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই। ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। সম্প্রতি ভারতীয় মিডিয়া নিজেদের ইচ্ছে মতো বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে, যে আগুনের ঘি ঢালে মমতার বক্তব্য। এমন পরিস্থিতিতে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্ব দরবারে তুলে ধরতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে সোমবার বিকেলে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে উপস্থিত হন ভারতীয় কূটনীতিক সহ বাংলাদেশে অবস্থানরত প্রায় সব দেশের কূটনীতিক। বৈঠক শেষে উপদেষ্টা জানান, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক অবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে, যা কোনোভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে কাম্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান উপদেষ্টা। এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে
কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যু নিয়ে কোনো দেশ নয়, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান নেতিবাচক গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠী তারা চেষ্টা করতেছে সবখানে তারা হিট করার চেষ্টা করে। দেশ করতেছে তো আমি বলবো না, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, প্রধানত বিভিন্ন প্রতিষ্ঠান করছে, এবং সেই প্রতিষ্ঠানগুলোর ধরনটা কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দেন, পরস্পরের স্বার্থ বজায় রেখে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। হাসিনা সরকারের সময় উন্নয়ন বাজেটের 40% লুটপাট হয়েছে। দুর্নীতি অনিয়মের মাধ্যমে দেশের 85% সম্পদ কুক্ষিগত করেছে মাত্র 10% মানুষ। এমনটাই উঠে এসেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। বলা হয়, চামচা পুঁজিবাদ থেকে অর্থনীতিতে ভর করেছিল চোরতন্ত্র। লুট করার উদ্দেশ্যেই নেওয়া হতো মেগা প্রকল্প। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। স্বৈর সরকার পতনের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে গঠিত হয় 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 90 দিন পর অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এ কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে। বিগত সরকারের সময়ে দেশের অর্থনৈতিক খাতের নানা অনিয়ম দুর্নীতির চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে। ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চোর ধরা কমিটির কাজ নয়, বরং কিভাবে চুরি হয়েছে তা তুলে ধরা হয়েছে। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। কমিটির মতে বিগত 15 বছরে ব্যাংকিং ও অবকাঠামো খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। দুর্নীতি ঠেকাতে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি, এজন্য বেশ কিছু সুপারিশও দিয়েছে তারা। 1 নম্বরে আসলে আপনারা ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামো। অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, এগুলোকে আমার দীর্ঘমেয়াদী একটা মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আনতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে 10% মানুষ দেশের 85% সম্পদ কুক্ষিগত করে রেখেছে, আর উন্নয়ন বাজেটের 40% অর্থই লুট হয়েছে। অর্থনীতি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়েও কথা বলেন তারা। দাবি করে যে 1 কোটির উপরে 3 নাম্বার আছে, এটি কিন্তু কিউমুলেটিভ নাম্বার। এটি কিন্তু আসলে এখনকার এক্সিস্টিং ইফেক্টিভ বা অ্যাক্টিভ 3 নাম্বার সেটি না, এবং এটি বের করার জন্য এনবিআরকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি এটা কি সম্ভব কিনা, কারণ সেই কোনো মেকানিজম নাই। কমিটি বলছে, উন্নয়নের নামে বিগত সরকারের দুর্নীতির কারণে ঋণের ফাঁদে পড়েছে দেশ, যা কয়েক প্রজন্ম বয়ে নিতে হবে। অনেক প্রকল্প দরকার আছে, কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যায়। আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এজন্য অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছে তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভারতীয় মিডিয়ার মিথ্যাচার নিয়ে দেশের গণমাধ্যমকে সত্য সংবাদ তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রংপুরের শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। আবু সাইদ হত্যা মামলার শুনানি দ্রুত শুরু হবে জানিয়ে উপদেষ্টা বলেন, অপরাধীদের কাউকেই ছাড় দেয়া হবে না। এ সময় ইসকন নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে, এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব, এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন।
সামনে নির্বাচন দেশের বিগত সব নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে বলে নেতা কর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। কেউ ভুল করলে তাকে সঠিক পথে নিয়ে আসা নেতাদের দায়িত্ব। সোমবার খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতা কর্মীদের অংশগ্রহণে রাষ্ট্র মেরামতে 31 দফা বিষয়ক কর্মশালায় দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, বিএনপির ক্ষমতার উৎস জনগণ। জনগণ চাইলেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে। তাই জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। সামনের যে নির্বাচন, এটি এত সহজ না। পররাষ্ট্র নীতির দুর্বলতার কারণে সাম্প্রদায়িক ইস্যুতে জনগণ নয়, একটি দলের সঙ্গে সম্পর্ক গড়তে ভারত, এমনটাই বলছে বিএনপি। দলটির অন্যতম নীতি নির্ধারক হাফিজ উদ্দিন আহমদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হলে তা হবে দুঃখজনক। এ সময় বিচারাধীন মামলা আইনিভাবে মোকাবেলা করে নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান তারা। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সোমবার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। আমরা এখনো অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে এসেছে। দ্রব্যমূল্য সেটিও নিয়ন্ত্রণের বাইরে, জনগণের ক্রয়সীমাতার বাইরে। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাসের রায়ে আদালতে ন্যায় বিচার পাওয়ার বিষয়ে মানুষ আশ্বস্ত হচ্ছে বলে জানান তারা। সাজানো মামলা আইনিভাবে মোকাবেলা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত দেশে ফিরবেন, এমনটি জানান দলের দুই নীতি নির্ধারক। এই রায়ের ফলেই জনগণ আবার বিচার বিভাগের প্রতি তারা আস্থা ফিরে পাবে। তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই। শেখ হাসিনা তার মামলাগুলো একটা অর্ডারের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব, এবং শুধু তার মামলা না, তার দলের যত বিরুদ্ধে সব মামলা সে বাতিল করে দিয়েছে। সেই কাজটা তো আমরা করার জন্য রাজি না, তারেক রহমান সাহেব রাজি না। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে। বাংলাদেশের সাম্প্রদায়িকতা উস্কে দিতে ভারতীয় গণমাধ্যমের অপচেষ্টার সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়ার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী অবস্থান তৈরি হলে তার দায় ভারতকেই নিতে হবে। ভারতের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় না। তারা বন্ধুত্ব চায় একটি রাজনৈতিক দলের কাছে, যে এই দলটি জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে। এত সংখ্যালঘু দমন ভারতের মতো পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। সেই তুলনায় বাংলাদেশে তো তার ছিটে ফোটাও নাই। প্রতিবেশী তো আর বদলানো যাবে না। এবং যদি তারা এইভাবে জনগণের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। ভারতকে যদি বাংলাদেশের মানুষ মনে করে ভারত এখানে হস্তক্ষেপ করছে কিংবা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে, এই ধরনের চিন্তা যদি বাংলাদেশের মানুষের কাছে ভারতের বিষয়ে আসে, সেটা হবে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য, আগামীর জন্য খুবই একটা দুর্ভাগ্যের বিষয়। এটা ব্যাড নিউজ। এই পারসেপশনটা যদি বাংলাদেশের মানুষের না হয়, সেদিকে ভারতকে মনোযোগী হতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে হবে বলে জানান তারা। বলেন, সংস্কারের দোহাই দিয়ে এ নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। এই ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে সংস্কারগুলো করতে হবে, যেটা টেকসই হবে, যেটা মালিকানা থাকবে, যেটা জনগণ ওন করবে। এর বাইরে কিন্তু কোনো কিছু করার সুযোগ নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আর রক্ত চাই না, ইনসাফ চাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী মানবিক রাষ্ট্র ও দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়। সোমবার দুপুরে পিরোজপুরের নেসারাবাদে এক পথসভায় তিনি একথা বলেন। ঝালকাঠি থেকে সড়ক পথে ঢাকা যাওয়ার সময় নেসারাবাদ উপজেলা জামায়াতের পথসভায় যোগ দেন তিনি। জামায়াত আমির আরো বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্যাতিত মানুষের রক্তে জুলাই বিপ্লব হয়েছে।
তাই এই কৃতিত্ব সবার। এ সময় জামায়াত বিভ্রান্তির পথে গেলে শুধরে দিতে জনগণের প্রতি আহ্বানও জানান ডক্টর শফিকুর রহমান। একটা সাংস্কৃতিক, একটা মানবিক বাংলাদেশ আমরা চাই। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। মুক্ত বাংলাদেশ চাই। মুক্ত বাংলাদেশ চাই। সন্ত্রাসীমুক্ত বাংলাদেশ চাই। দর্শক, আপনারা দেখছেন সংবাদ রাত। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ভারতের সাথে সব চুক্তি উন্মোচন এবং অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সহ 6 দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাধারণ সভা শেষে আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একথা বলেন। বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা, নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এই জন্য আমরা প্রতিবেশী দেশ, প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে, রাজনীতিবৃন্দ রয়েছেন, শুভেন্দু রয়েছেন, মমতা রয়েছেন, সকলকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। বিদায় বেলায় একের পর এক বিতর্কে জড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সবশেষ ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করলেন, যদিও ছেলের বিচার কার্যে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমন বিতর্কিত পদক্ষেপকে বিচার ব্যবস্থার গর্ভপাত আখ্যা দিয়েছেন ক্ষুব্ধ ট্রাম্প। আরবিত আফসারের রিপোর্ট জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। বিদায় বেলায় একের পর এক বিতর্কে জড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কখনো গাজায় হামলা চালাতে ইসরায়েলকে গোপনে অস্ত্র সহায়তা, অন্যদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে দিয়েছেন সম্মতি। এসব সিদ্ধান্তে বইছে সমালোচনা। এ বাস্তবতায় এবার ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত নিজ সন্তান হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ ছেলের বিচার কার্যে হস্তক্ষেপ করবেন না এমন প্রতিশ্রুতির গল্প শুনিয়েছেন বহুবার। স্থানীয় সময় রোববার বাইডেনের স্বাক্ষর সম্বলিত এক বিবৃতি জারি করে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে 2014 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 1 ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ নিঃশর্তভাবে ক্ষমা করেন বাইডেন। এর ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তিনি। অঙ্গীকার ভঙ্গের পিছনে দেশের বিচার বিভাগকে দায়ী করে অন্যান্য আসামিদের তুলনায় হান্টারকে ভিন্ন চোখে দেখা হয়, এমনটা মনে করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পরিবারকে লজ্জায় ফেলতেই করা হয়েছে বলে দাবি হান্টারের। তবে মাদক নেওয়ার ঘটনায় অনুশোচনা করেন তিনি। এদিকে সাজা মওকুফের বিষয়টি ভালোভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনাকে ন্যাক্কারজনক ও বিচার বিভাগের অপব্যবহার আখ্যা দিয়েছেন নবনির্বাচিত এ প্রেসিডেন্ট। মজার ব্যাপার হচ্ছে নির্বাচিত বাইডেন ক্ষমতায় বসেও এ অনুলিপিটি বাতিলের সুযোগ পাবেন না, এমনটাই বলছে মার্কিন গণমাধ্যম CNN। দুটি ফৌজদারি মামলায় সাজার সম্মুখীন হন বাইডেন ছেলে। এর একটি $17 কোটি কর ফাঁকি, অন্যটি অবৈধ অস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। এছাড়া রয়েছে মাদক মামলা। বাইডেনের এমন সিদ্ধান্ত মার্কিন বিচার ব্যবস্থার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবো খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরিতে টেস্টের পর ওয়ানডে থেকেও ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও ইনজুরিতে থাকছেন না মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। তবে প্রায় 1 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। বিস্তারিত থাকছে রিপোর্টে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। 15 সদস্যের এই দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও বাদ পড়লেন টাইগার অধিনায়ক। শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ঘোষিত স্কোয়াডের বাকি সদস্যরা হলেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। 1 বছরের বেশি সময় ধরে জাতীয় দলের মিডল অর্ডারের নিয়মিত মুখ ইনজুরি আক্রান্ত তাওহিদ হৃদয়কে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিকেল বোর্ড। ওয়ানডে থেকে অবসর না নিলেও সাকিব আল হাসান এমনিতেই দলে নেই। ইনজুরির কারণে টেস্ট সিরিজে না খেলা মুশফিকুর রহিমও নেই এবারের ওয়ানডে দলে। আর প্রায় 1 বছর বাইরে থাকার পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ছুটিতে থাকায় ওয়ানডে স্কোয়াডে নেই পেসার মুস্তাফিজুর রহমান। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রাতেই রওনা দেবে 4 ক্রিকেটার। তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের 3টি ম্যাচ হবে আগামী 8, 10 ও 12 ডিসেম্বর। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ 2 উইকেটে 88 রান। 1 উইকেটে 70 রান নিয়ে দিনের খেলা শুরু করেন আগের দিনের 2 অপরাজিত ব্যাটার ক্রেইগ ব্রাথওয়েট ও কেসি কার্টি। বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দেন পেসার নাহিদ রানা। 39 রান করার ব্রাথওয়েট স্প্লিটে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। এরপর কেভিন হজও ক্রিজে টেকেননি বেশিক্ষণ। 3 রান করে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে নাহিদ রানার বলেই আউট হন হজ। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অল আউট হয় 164 রানে। প্রথমবারের মতো ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশের নারী দল। মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 7 উইকেট হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। মিরপুরে টস জিতে আগে ব্যাট করে 185 রান তুলতে সক্ষম হয় আইরিশরা। গ্যাবি লুইস সর্বোচ্চ 52 রান করেন। ফাহিমা খাতুন তুলে নেন 3 উইকেট। 186 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 9 রানে মুর্শিদার উইকেট হারায় বাংলাদেশ। এরপর 143 রানের জুটি গড়ে দলকে 7 উইকেটের বড় জয় এনে দেন ফারজানা হক এবং শারমিন আক্তার। ফারজানা 61 এবং শারমিন 72 রান করেন। হার্টবিট অফ হিউম্যানিটি এবং রিচ অ্যান্ড ইন্সপায়ার এই দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে 5ম ফাউন্ডেশন ডে উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটেঙ্গেল। সম্প্রতি রাজধানীর বনানীতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট 328 চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটেঙ্গেল এর প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।